প্রশ্ন ৪, প্রয়োজন, অভাব ও চাহিদার মধ্যে পার্থক্য সমূহ কি? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় থাকতে পারে। অনেক সময় পরীক্ষায় থাকতে পারে প্রয়োজন কি, অথবা অভাব কি, চাহিদা কি, ইত্যাদি। এখন আমরা উত্তরটা বুঝব। প্রয়োজন, অভাব ও চাহিদা এই তিনটি ধারণা বিপণন ও অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। বিপণন মানে বাজারজাতকরণের যে উপাদান আছে এটাই। এদের অর্থ আলাদা। এদের অর্থ আলাদা হলেও এরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কিন্তু নিচে পার্থক্যগুলো সারণীর মাধ্যমে উপস্থাপন করা হলো। আচ্ছা, যেমন এখানে আছে বিষয়, প্রয়োজন, অভাব, চাহিদা। সংজ্ঞা যদি আমরা করতে চাই, প্রয়োজনটা কি? মানুষের মৌলিক অপরিহার্য বিষয় যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলা হচ্ছে মানুষের প্রয়োজন। মানুষের যে মৌলিক চাহিদা এটা তো অবশ্যই প্রয়োজন, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলা হলো প্রয়োজন। তাহলে অভাবটা কি? প্রয়োজন পূরণের জন্য নির্দিষ্ট পণ্য বা সেবার প্রতি ইচ্ছা থাকাটা। মনে করো, বেঁচে থাকতে হলে আমাকে কিন্তু খেতে হবে, এজন্য আমার খাদ্য প্রয়োজন, এটা আমার মৌলিক চাহিদা। বস্ত্রের প্রয়োজন আছে, বাসস্থানের প্রয়োজন আছে, এখন খাদ্যের প্রয়োজন আছে। এখন এই প্রয়োজনটা পূরণের জন্য নির্দিষ্ট পণ্য বা সেবার প্রতি আমার যে ইচ্ছা, তখনই আমার এটার অভাব পড়ে গেছে, এটার নামই হলো অভাব। এখন এই যে আমার অভাব পড়ে গেছে, এই অভাব পূরণের জন্য আমার কাছে যদি টাকা থাকে তাহলে তার নাম হলো চাহিদা। যেমন আর্থিক সামর্থ্য সহ অভাব পূরণের জন্য পণ্যের চাহিদা, আর্থিক সামর্থ্য সহ অভাব পূরণের জন্য পণ্যের, এটা হলো চাহিদা। অর্থাৎ মানুষের মৌলিক অপরিহার্য বিষয় যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলা মানুষের প্রয়োজন। প্রয়োজন পূরণের জন্য নির্দিষ্ট পণ্য বা সেবার প্রতি ইচ্ছা, যদি ইচ্ছা থাকে প্রয়োজন পূরণে, প্রথমে প্রয়োজন পড়লো তারপর ইচ্ছা, এটা হলো অভাব। আর যদি অভাব পূরণের মতো টাকা থাকে তাহলে এটাকে বলা হয় চাহিদা। এখন আসো প্রকৃতি। এটা প্রাকৃতিক সার্বজনীন, এটা সবারই প্রয়োজন এবং এটা প্রাকৃতিক। মানুষের যে কোনো কিছুরই প্রয়োজন পড়বে। আর অভাব, এটি সংস্কৃতি, ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পরিবর্তনশীল অভাবটা। এখন যাদের টাকা পয়সা আছে বা সংস্কৃতি আর ব্যক্তিগত যে এখানে বলা হয়েছে, সকল মানুষ তো আর এক না। এক একজনের চাহিদা এক এক রকমভাবে থাকতে পারে। ব্যক্তিগত অনেকের এই অভাবটা অনেকের বেশি থাকতে পারে, আবার অনেকের কম থাকতে পারে, সংস্কৃতি এবং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী। এটি নির্দিষ্ট পণ্যের প্রতি কার্যকর চাহিদা। এটার প্রকৃতি হচ্ছে যে কোনো একটা পণ্যের প্রতি চাহিদা জন্ম নিল। চাহিদা ঠিক তখনই জন্ম নিবে যখন ওই পণ্য ক্রয় করার জন্য ওই ব্যক্তির কাছে টাকা থাকবে। এখন উদাহরণে আস, ক্ষুধা লাগা, ঠান্ডায় কাপড় লাগা, এগুলো কিন্তু মানুষের প্রয়োজন। এখন ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগলে বিরিয়ানি খাওয়ার ইচ্ছে, এটা হলো অভাব। আর টাকা আছে, টাকা থাকলে বিরিয়ানি কেনার ইচ্ছা ও সক্ষমতা থাকে, এটা হলো চাহিদা। বিষয়টা ক্লিয়ার না? আচ্ছা, এখন আসো আর্থিক সামর্থ্য। প্রয়োজনের সাথে অর্থের কোনো সম্পর্ক নেই। তোমার যখন যে কোনো কিছুর প্রয়োজন পড়তে পারে, এই ক্ষেত্রে টাকার কোনো সম্পর্ক নেই। অভাব শুধু ইচ্ছা, তাই অর্থেরও দরকার নেই। যে কোনো ব্যক্তির যে কোনো কিছুর অভাব পড়তেই পারে, এই ক্ষেত্রে টাকা থাকতে হবে নাকি? টাকার কোনো দরকার নেই। আবার চাহিদা পূরণ করতে গেলে কিন্তু টাকা থাকতে হবে, যেমন চাহিদা পূরণে অর্থ থাকতে হয়। বিপণনে গুরুত্ব। এই প্রয়োজনটা বিপণন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ। এই প্রয়োজন যেটা, এটা বিপণন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ। অভাব হচ্ছে পণ্যের ধরন নির্ধারণের সহায়ক, আর এটা হচ্ছে চাহিদা হচ্ছে বাজারজাত পণ্যের বিক্রয়ের পূর্বশর্ত। আর এখানে যে বলা হলো বিপণন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ, বিপণন প্রক্রিয়া, মনে করো কোনো একটা পণ্য তুমি বাজারজাতকরণ করবে, দেখতে হবে যে গ্রাহকের আসলে কি প্রয়োজন, তাহলে তো এটা বিপণন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ। আর পণ্যের ধরন নির্ধারণের সহায়ক, যে কোন গ্রাহকরা কোন পণ্যের প্রতি অভাব ফিল করে,
তখন পণ্যের ধরন নির্ধারণে কিন্তু এটা সহায়ক। আর চাহিদা হচ্ছে বাজারজাত পণ্য বিক্রয়ের পূর্বশর্ত, অর্থাৎ এই বাজারে যেই পণ্যটা বিক্রি করব এটার মানুষের কেনার সামর্থ্য কতটুকু, এটা হচ্ছে বাজারজাত পণ্য বিক্রয়ের পূর্বশর্ত। বিষয়গুলো ক্লিয়ার না? উপসংহার হবে, প্রয়োজন হলো মানুষের মৌলিক চাহিদা, অভাব হলো সেই প্রয়োজন পূরণের নির্দিষ্ট রুচি বা ইচ্ছা হলো অভাব, আর চাহিদা হলো সেই অভাব পূরণের জন্য অর্থসহ ইচ্ছা। ওকে, তো প্রয়োজন থেকে অভাব, অভাব থেকে চাহিদা, এভাবে একে অপরের সাথে জড়িত। কত সুন্দর প্রশ্নের উত্তরটা হয়ে গেল। শীট থেকে প্রশ্নটা এখন পড়ে নাও, নিজের আয়ত্ত করো। এখন আসো বাজারজাতকরণের কার্যাবলী আলোচনা করো। তো বাজারজাতকরণের কার্যাবলী, বাজারজাতকরণ একটা বিস্তৃত প্রক্রিয়া যার মাধ্যমে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য বা সেবা উৎপাদন। প্রথমে সংজ্ঞা দিয়েছে যে বাজারজাতকরণের কার্যাবলী আলোচনা, বা বাজারজাত কি আমরা ভালো করেই জানি। এটা আবারও বলছি, বাজারজাতকরণ একটা বিস্তৃত প্রক্রিয়া যার মাধ্যমে গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য বা সেবা উৎপাদন, মূল্য নির্ধারণ, প্রচার ও বিতরণ করা হয়। এটা তো আমরা আগেই জানি। এর কার্যাবলী বিভিন্ন ধাপে বিভক্ত, যা ব্যবসাকে সঠিকভাবে পরিচালনায় সহায়তা করে। নিচে বাজারজাতকরণের প্রধান কার্যাবলী সমূহ আলোচনা করা হলো। 1 নম্বরে বাজার গবেষণা। তো বাজারজাত করতে চাও, এখন তোমাকে কিছু কাজ করতে হবে। কার্যাবলী কি? বাজার গবেষণা। ভোক্তার চাহিদা, পছন্দ, রুচি, প্রতিযোগিতা, বাজারের অবস্থা বিশ্লেষণের জন্য গবেষণা পরিচালনা করা হয়। এটা সফল বিপণনের ভিত্তি। এই যে তুমি বাজারটা গবেষণা করে ভোক্তার চাহিদা দেখবে, পছন্দ দেখবে, রুচি দেখবে, বাজারে কি পরিমাণ প্রতিযোগিতা আছে, বাজারের অবস্থান কোথায়, এটা যে তুমি গবেষণা করবে, এতে করে বাজারজাতকরণের জন্য ভালো একটা সিদ্ধান্তে তুমি পৌঁছতে পারবে। তো এই জন্য বাজারজাত করার আগেই তোমাকে বাজার গবেষণা করতে হবে। বিশেষ করে পয়েন্টগুলো মনে রেখো, এই কথাগুলো তো আমি আগের ক্লাসেও বলেছি। পণ্যের পরিকল্পনা উন্নয়ন। ভোক্তার চাহিদা অনুযায়ী নতুন পণ্য তৈরি ও বিদ্যমান পণ্যের মান উন্নয়ন করা হয়। তো ভোক্তার চাহিদা অনুযায়ী তুমি দেখো যে কোন পণ্য প্রয়োজন, পণ্যটার মান উন্নয়ন করার জন্য সবসময় কাজ করো। 3 নম্বরে বাজারজাতকরণ করতে চাও, মূল্য নির্ধারণ করতে হবে। আচ্ছা, বাজার গবেষণা করতে হবে, পণ্যের পরিকল্পনা উন্নয়ন করতে হবে, মূল্য নির্ধারণ করতে হবে। পণ্যের উপযুক্ত মূল্য নির্ধারণ করা হয় যাতে প্রতিষ্ঠানও লাভবান হয়, ভোক্তার গ্রহণযোগ্য মনে মনে করে, ভোক্তারাও যাতে এই পণ্যটা গ্রহণযোগ্য মনে করে। এখন পণ্য বিতরণ। পণ্যকে উৎপাদনকারী থেকে ভোক্তার হাতে পৌঁছানোর জন্য সঠিক চ্যানেল, পরিবহন ও গুদামজাতকরণ ব্যবস্থা গ্রহণ করা হয়। মানে পণ্য উৎপাদনকারী থেকে ভোক্তার হাতে পৌঁছানোর জন্য সঠিক একটা মাধ্যম, একটা পরিবহন, গুদামজাতকরণ ব্যবস্থা, এগুলো তো অবশ্যই গ্রহণ করতে হবে। তো এটাকে বলা হবে পণ্য বিতরণ। এখন পণ্য প্রচারও করতে হবে। বিজ্ঞাপন, বিক্রয় উৎসাহ, জনসংযোগ, ডিজিটাল মার্কেটিং ইত্যাদির মাধ্যমে পণ্যের সম্পর্ক ভোক্তাকে জানানো হয়। এখন হলো আধুনিক যুগ। তুমি যেহেতু পয়েন্টগুলো লিখে পরীক্ষায় প্রশ্ন নিজে থেকে তৈরি করে লিখবে, আধুনিক যুগ যেহেতু, তো ডিজিটাল মার্কেটিং কথাটা যাতে মনে থাকে। এটা মনে থাকলে তুমি অনেক কিছু নিজে থেকে লিখতে পারবে, এগুলো লিখার প্রয়োজন পরীক্ষায়। বিক্রয় কার্যক্রম। ক্রেতার সাথে যোগাযোগ স্থাপন করে তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য বিক্রির কার্যক্রম পরিচালিত হয়। বিক্রয় কার্যক্রম হচ্ছে যে ক্রেতার সাথে যোগাযোগ স্থাপন করে তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য বিক্রির কার্যক্রম পরিচালিত হয়। তে তোমাকে যারা পণ্য ক্রয় করবে তাদের সাথে সবসময় যোগাযোগ রাখতে হবে, তাদের কী পরিমাণ প্রয়োজন, ওই অনুযায়ী তুমি বিক্রয় করবে। বিক্রয় না করলে তো আর সেটা বাজারজাতকরণ হবে না। এটা তো বাজারজাতকরণের একটা কার্যাবলী। ভোক্তার সেবা। ক্রয়ের পূর্বে ও পরে ক্রেতাকে সহযোগিতা ও সেবা প্রদান করা হয় যাতে গ্রাহকের সন্তুষ্টি, আস্থা অর্জিত হয়। এই যে গ্রাহকের সন্তুষ্টি কথাটা বারবার কেন আসতেছে, তোমার সেবা পেয়ে যখন গ্রাহক সন্তুষ্ট হবে তখন আবার এটা নিতে চাইবে। এই জন্য এটা বাজারজাতকরণের একটা গুরুত্বপূর্ণ অংশ। পয়েন্টগুলো তুমি মনে রেখো। বাজার নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। বাজারজাতকরণ কার্যক্রম সফলভাবে হচ্ছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ, বিশ্লেষণ করবে। প্রয়োজনে পরিবর্তন আনবে। মানে বাজারটা যখন তুমি নিয়ন্ত্রণ আর মূল্যায়ন করতে চাও, তো এটা পর্যবেক্ষণ আর বিশ্লেষণের মাধ্যমে দেখবে যে পণ্য ঠিক আছে কিনা, প্রয়োজনে বাজারজাতকরণের কোন উপাদানে পরিবর্তন আনা প্রয়োজন, এটা পরিবর্তন আনবে। চাহিদা সৃষ্টির উদ্যোগ। বিজ্ঞাপন, ব্র্যান্ডিং ও আকর্ষণীয় অফারের মাধ্যমে নতুন পণ্যের প্রতি ভোক্তার আগ্রহ সৃষ্টি করা হয়। যেমন ভোক্তার আগ্রহ বা চাহিদা সৃষ্টি করার জন্য প্রথমত তো বিজ্ঞাপন দিয়ে জানানো হয়। ব্র্যান্ডিং, হ্যাঁ, ব্র্যান্ডিং এগুলা তো বেশি বিক্রয় হয়ে থাকে।
আকর্ষণীয় অফারের মাধ্যমে এই পণ্যের প্রতি ভোক্তার আগ্রহ সৃষ্টি করা হয়, এটাও কিন্তু বাজারজাতকরণের একটা কার্যাবলী। এখন উপসংহারে আসো। বাজারজাতকরণের কার্যাবলী পণ্যের ধারণা থেকে শুরু করে তা গ্রাহকের হাতে পৌঁছানো এবং পরবর্তী সেবা প্রদান পর্যন্ত বিস্তৃত। এসব কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হলে ব্যবসায়ের লক্ষ্য পূরণ ও ভোক্তার সন্তুষ্টি অর্জন সম্ভব হয়। তো এখন শীট থেকে প্রশ্নটা পড়ে নাও, আর আমি যেরকম বললাম পয়েন্টগুলো মুখস্থ করো। আচ্ছা, তাহলে চলে আসলাম পরবর্তী প্রশ্নে। প্রশ্ন 6, বাজারজাতকরণ অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো। বাজারজাতকরণ শুধু পণ্য বিক্রির কৌশল নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক প্রক্রিয়া, যার মাধ্যমে গ্রাহকের চাহিদা বুঝে সঠিকভাবে পণ্য বা সেবা সরবরাহ করা হয়। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসা জগতে বাজারজাতকরণ অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। নিচের প্রধান গুরুত্বসমূহ আলোচনা করা হলো। আসলে আমার শীটের মধ্যে এমন সকল প্রশ্ন রাখা হয়েছে, যদি এটা থেকে আরেকটু ব্যতিক্রম প্রশ্নগুলো আসে লিখতে পারবে। এখন আমার এই কোর্স শেষ করার পরে তুমি কি করবে, এটা আমি ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যেই বলে দিব। আগে আমার এই শীটের মধ্যে যা আছে সেগুলোই তুমি আয়ত্ত করো। তো এটা যেখানে বলা হলো যে বাজারজাতকরণ তুমি কেন পড়বে, এটার অধ্যয়নের গুরুত্ব কি, শুধু এটা পণ্য বিক্রির কৌশল নয়, এটা পূর্ণাঙ্গ ব্যবসায়িক একটা প্রক্রিয়া, যেটা গ্রাহকের চাহিদা বুঝে সঠিকভাবে পণ্য বা সেবা সরবরাহ করা হয়। গ্রাহকের কোনটা প্রয়োজন, চাহিদা কেমন, এগুলা ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে এটা সিদ্ধান্ত নেওয়া হয়। আর বর্তমান ব্যবসা জগৎটা প্রতিযোগিতামূলক ব্যবসা, যত দিন যাচ্ছে তত পরিবর্তন হচ্ছে। বাজারজাতকরণ এটার মধ্যে পরিবর্তন আনার প্রয়োজন। তো এটা কেন অধ্যয়ন করবে? 1 নম্বরে গ্রাহকের চাহিদা সন্তুষ্টি বোঝার জন্য। বাজারজাতকরণ অধ্যয়নের মাধ্যমে ভোক্তার চাহিদা, রুচি, আচরণ সম্পর্কে জানা যায়, যা ব্যবসা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। পয়েন্টটা মনে রেখো, কেন অধ্যয়ন করবে? গ্রাহকের চাহিদা সন্তুষ্টি বোঝা। 2 নম্বরে কেন অধ্যয়ন করবে? প্রতিযোগিতায় টিকে থাকার কৌশল। এটা যে বাজারের প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের জন্য কিভাবে পণ্য উন্নয়ন, প্রচার ও মূল্য নির্ধারণ করতে হয় তা শিখতে সাহায্য করে। তারপর এখানে আছে 3 নম্বরে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের সহায়ক। সঠিক বাজার বিশ্লেষণ, লক্ষ্যভিত্তিক পরিকল্পনা, বিপণন কৌশল গ্রহণের জন্য বাজারজাতকরণের জ্ঞান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাজার বিশ্লেষণের জন্য পরিকল্পনা, কি পরিকল্পনা আছে এটা বাস্তবায়নের জন্য, আর বিপণন কৌশল গ্রহণের জন্য কিন্তু তোমার বাজারজাতকরণের জ্ঞানটা প্রয়োজন। লাভ বৃদ্ধি ও টিকে থাকা। এই বাজারজাতকরণ কৌশলের মাধ্যমে নতুন ক্রেতা আকর্ষণ ও বিদ্যমান গ্রাহক ধরে রাখার ফলে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভব হয়। এক্ষেত্রে কিন্তু লাভ বৃদ্ধি করার জন্য আর টিকে থাকার জন্য ব্যবসায়ে তোমাকে বাজারজাতকরণ এটা অধ্যয়ন করতে হবে। তাহলে 4টা পয়েন্ট এটা মনে রেখো। পণ্যের জীবনচক্র ব্যবস্থাপনা। একটি পণ্যের উৎপাদন থেকে শুরু করে বিলুপ্তি পর্যন্ত প্রতিটি ধাপে কীভাবে কাজ করতে হবে তা বাজারজাতকরণ থেকে শেখা যায়। পণ্যটা কিভাবে তৈরি হবে, কিভাবে গুদামজাতকরণ হবে, কিভাবে বিক্রি হবে, সেটা কই থেকে জানা যায়? এই বাজারজাতকরণ থেকেই জানা যায়। এটাই পণ্যের জীবনচক্র ব্যবস্থাপনা একটা। আচ্ছা, কর্মসংস্থানের সুযোগ। কর্মসংস্থানের সুযোগ, বাজারজাতকরণ বিভাগে বিপণন কর্মকর্তা আছে, ব্র্যান্ড ম্যানেজার আছে, বিজ্ঞাপন বিশেষজ্ঞ প্রভৃতি পদে কাজের সুযোগ সৃষ্টি হয়। যখন তোমার বাজারজাতকরণের জ্ঞান থাকবে, তখন এই বাজারজাতকরণ বিভাগে বিপণন কর্মকর্তা হিসাবে তুমি কাজ করতে পারো, ব্র্যান্ড ম্যানেজার হিসাবে কাজ করতে পারো, বিজ্ঞাপন বিশেষজ্ঞ হিসাবে কাজ করতে পারো। তো এটা তো প্রয়োজন আছে। ভোক্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। যখন তুমি এটা অধ্যয়ন করবে, এই অধ্যয়নের মাধ্যমে ভোক্তার অধিকার, পছন্দ, বাজারে তাদের চাহিদা, ভূমিকা সম্পর্কে সচেতনতা অর্জন করা যায় এই বাজারজাতকরণ অধ্যয়নের মাধ্যমে। আন্তর্জাতিক বাজারে প্রবেশের সহায়ক। বাজারজাতকরণ কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারে এই বাজারজাতকরণ কৌশলের মাধ্যমে। তাহলে 8টি পয়েন্ট এখানে তোমাদের মনে রাখতে হবে। এখন উপসংহার। বাজারজাতকরণ অধ্যয়নের মাধ্যমে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান কেবল পণ্য বিক্রি নয়, বরং ভোক্তার চাহিদা পূরণ করে লাভজনক ও দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে পারে। তাই ব্যবসা শিক্ষা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এটি অপরিহার্য। উত্তর তো পেয়ে গেছো, শীট থেকে এটা পড়ে নাও।
সংজ্ঞা বা ভূমিকা থেকে শুরু করবে, উপসংহার দিয়ে শেষ করবে। এখন পর্যন্ত যে 6টা প্রশ্ন আমরা আলোচনা করলাম, এগুলো তুমি আগে একবার ভালো করে পড়ে নাও, সহজ মনে হবে, মনে থাকবে, বুঝতে পারবে ইনশাল্লাহ।